আমি আজকেই প্রিন্সিপালকে কনফার্ম করছি এই কুইজ প্রতিযোগিতায় শেখ প্রনেশা আমরিন অংশগ্রহণ করছে আর এটাই ফাইনাল। তোমার কোনো কথা আমি শুনবো না বাবা, আমাকে আমার কলেজের সম্মান রক্ষা করতেই হবে। সামিউল আলম তাতেই রেগে গিয়েছিলেন, শক্ত হাতে মেয়েকে থাপ্পড় মেরেছিলেন। তাহমিনা আহমেদ ছুটে এসে বলেছিলেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? অনি জানলে খুব কষ্ট পাবে। এসব কথা প্রাণেশা অনির্বাণকে বলেনি, বলার প্রয়োজন হয়নি, কিন্তু কিভাবে যেন ছেলেটা সব জেনে গেল। এরপরই গতকাল রাতে বাবা চাচাদের ফোন করে স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিল আজ সকালেই এসে প্রাণেশাকে এখান থেকে নিয়ে যাবে। প্রাণেশা এখন থেকে ঢাকাতেই থাকবে। ব্যাস, তার সিদ্ধান্তের ওপর কেউ আর কিছু বলেনি, কারণ এই মুহূর্তে প্রাণেশার লিগ্যাল গার্ডিয়ান অনির্বাণ নিজেই। সেই অনুযায়ী বাসায় এসেই তোড়জোড়। শেষ আর একবার গাড়ির ভেতরটা চেক করলো প্রাণেশা, সব ঠিক মতো নিল কিনা দেখলো। এরপর সব ভাই বোনদের জড়িয়ে ধরে বিদায় নিল। মা চাচি ও চাচারা তাকে জড়িয়ে ধরে কাঁদলেও প্রাণেশা প্রচণ্ড ধৈর্যের সাথে নিজেকে সামলে নিল। বাবার থেকে বিদায় নিতে গিয়ে দেখলো তিনি দরজা আটকে বসে আছেন। চলে যাওয়ার আগে বিদায় নেওয়াটা জরুরি মনে করেই বাবাকে ডাকতে গিয়েছিল সে, কিন্তু তিনি দরজা খুলে বের হননি। আজ বিদায়ে তানিশাও তার ছেলেকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে। বোনের অভিমানী মুখটা বড্ড চোখে লাগলো তানিশার। সারা মুখে হাত বুলিয়ে কপালে স্নেহের চুমু এঁকে তানিশা বলল, বাবা কেমন তুই তো জানিস, রাগ করিস না। অনেক ব্যস্ততা কমবে, মাঝে মধ্যে এখানে আসিস। প্রাণেশা বিষণ্ণ কণ্ঠে বলল, ভালো থেকো তোমরা। সব শেষে রূপকথা এসে বলল, ননদিনী, আমার দেবরের খেয়াল রাখিস, অনেক যুদ্ধ করে এখান থেকে নিয়ে যাচ্ছে তোকে। যা বুঝার সব বুঝে ফেললো প্রাণেশা। মুচকি হেসে বলল, তোমার দেবর নিজের খেয়াল নিজে রাখতে জানে ভাবি, এজন্য আমাকে কিছুই করতে হবে না। খারাপ লাগছে এই ভেবে যে বেচারা কোনোদিন তার বউয়ের হাতে রান্না বান্না খেতে পারবে না। রূপকথা হেসে উঠল এই কথায়, বলল, সমস্যা নেই, ইউটিউব দেখে তুই একটা রান্না শিখে নিস। কষ্ট করে হলেও মাঝে মধ্যে স্বামীর পাতে তার পছন্দের খাবার তুলে দেওয়ার মধ্যেও আনন্দ আছে। আমি জানি তুই পারবি, যে এত কাজ পারে সে এটাও পারবে। এত তাড়াতাড়ি চিন্তা করা ভালো না ভাবি, আমি আসলে অকর্মা। হয়েছে, থাক, এ নিয়ে আর কথা বলতে হবে না, গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে। গাড়ির সামনের ডোর খুলে গাড়িতে ওঠার আগেই রাফিয়ান, রাদিন ও রামিসা এসে জাপটে ধরল প্রাণেশাকে। দু হাতে তিন ভাই বোনকে একসাথে জড়িয়ে ধরল প্রাণেশা। রাদিন বলল, তুমি যেও না, আমরা তোমার ফুলের গাছ নষ্ট করব না। রামিসাও বলল, সত্যি বলছি সোনাপু, আমরা তোমার গাছ নষ্ট করব না, প্রমিস করছি। প্রাণেশা ওদের দুজনকে সান্ত্বনা দিতে প্রথমে কপালে আদর দিল, এরপর আহ্লাদি কণ্ঠে বলল, আমি জানি তোমরা দুজনেই গুড বয় অ্যান্ড গুড গার্ল। রাদিন বলল, তাহলে বলো, যাবে না? যেতে তো হবেই, তবে যাওয়ার আগে তোমাদের দুজনকে একটা দায়িত্ব দিয়ে যাই। প্রতিদিন দুবেলা করে গাছে পানি দেবে, আগাছা পরিষ্কার করবে, গাছের যত্ন নেবে, ঠিক আছে? সোনাপু ফিরে এসে যেন গাছে ফুল দেখতে পায়। দুজনেই সম্মতি জানিয়ে ঘাড় নাড়ালো। প্রাণেশা আর একবার ওদের আদর দিয়ে গাড়িতে উঠল। রাফিয়ান গম্ভীর মুখে তার দুলাভাইকে বলল, তুমি তো খুব খারাপ দুলাভাই, বিয়ের 1 মাসও হয়নি, এর মধ্যেই আমার সোনাপুকে কেড়ে নিচ্ছো। অনির্বাণ তার গাল টেনে দিয়ে বলল, দেশ ছাড়ছি না রে শালা বাবু, বাড়িও ছাড়ছি না। মাঝে মধ্যে ঘুরতে আসবো তো, তখন সারাদিন তোর সোনাপুর কোলের ওপর চড়ে থাকিস। এখন বিদায় দে। বাবা মা ও ভাই ভাবির সাথে কিছু প্রয়োজনীয় আলাপ সেরে গাড়িতে উঠে কয়েক মিনিটের মধ্যেই বাড়ির সীমানা ত্যাগ করলো অনির্বাণ। প্রাণেশা পিছনে তাকালো না, কাঁদলও না, শুধু দাঁতের দাঁত চেপে নিজের ভেতরের যন্ত্রণাগুলোকে সহ্য করে সামনের গন্তব্যে এগিয়ে চলল। ভার্সিটি তখনও খোলা ছিল। প্রতিযোগিতার বিষয়টা প্রিন্সিপালকে কনফার্ম করে বন্ধুবান্ধবদের থেকে বিদায় নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আবারও গাড়িতে উঠে বসলো দুজনে। ঘন্টার পর ঘন্টা কেউ কোনো কথা বলল না। সিটে হেলান দিয়ে খোলা জানালার দিকে তাকিয়ে প্রকৃতির মায়ায় ডুবে ভেসে মায়ের কান্নারত মুখশ্রী কল্পনা করে একটা সময় চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল প্রাণেশা। বিকালের শেষ ভাগে 5 স্টার রেস্টুরেন্টে এসে গাড়ি পার্ক করলো অনির্বাণ। তাড়াহুড়োই বাড়ি থেকে খেয়ে বেরোয়নি, এখন পেটে অল্প কিছু না দিলে চলছেই না।
গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে খাবার অর্ডার দিল। কর্নারে একটা ফাঁকা জায়গায় যেয়ে বসলো দুজনে। অধিকাংশ মানুষের দৃষ্টি তাদের দুজনের দিকে, কারণ দুজনের পোশাক সেম, জুতোও সেম, হাতের ঘড়ি ও মাথার ক্যাপও সেম। সবাই যখন কৌতূহলী হয়ে ওদের দেখছিল, সেটা অনির্বাণ খেয়াল না করলেও প্রাণেশা খেয়াল করলো। এর মধ্যে একটা মেয়ে দূর থেকে অনির্বাণের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। প্রাণেশার মুখটা হা হয়ে গেল তৎক্ষণাৎ। ছুটে গিয়ে বকতে যাবে, তখনই অনির্বাণ তাকে আটকে দিয়ে বলল, ছেড়ে দে, 10 জনের মধ্যে 2 জন এরকম করে থাকেই। প্রাণেশা দাঁত কিরমির করে বলল, তাই বলে অচেনা একটা পুরুষের দিকে কিস ছুড়বে? এত নির্লজ্জ বেহায়া কেন? অন্যের ব্যক্তিগত সম্পদের দিকে নজর দেয়া এত সাহস হয় কি করে তার? আরে বাবা, এত চড়ে যাচ্ছিস কেন? সে কিস ছুঁড়ে মারলেই কি ওটা আমার গালে এসে পড়বে? তাছাড়া আমার গালকে অত সস্তা যে কারোর জন্য বুকিং দিয়ে দেব? চুপ করে বস তো এখানে। এসব থার্ড ক্লাস মানুষের দিকে ফিরে তাকাতে নেই। অনেক কষ্টে রাগ কন্ট্রোল করলো প্রাণেশা। ওয়েটার খাবার নিয়ে এলো। স্ত্রীর প্লেটে অল্প চাউমিন তুলে দিয়ে নিজের প্লেটেও নিল। প্রাণেশা তখনও জ্বলন্ত দৃষ্টিতে ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। অনির্বাণ সেটা দেখে বলল, এই তোর সমস্যা কি? ওদিকে কি দেখিস? আমাকে দেখ। কোথাকার কোন বেয়াদব মেয়ে, তাকে কেন এত দেখতে হবে? আমার দিকে তাকা প্রাণ। দৃষ্টি ফিরিয়ে এনে খাবারের দিকে মনোযোগ দিল প্রাণেশা। অনির্বাণ আস্তে ধীরে খাওয়া শুরু করলো। ফাঁকে ফাঁকে স্ত্রীর রাগ কমানোর চেষ্টায় তার মুখেও অল্প একটু চাউমিন তুলে দিল। প্রাণেশা বাধা দিল না। খাবার খেতে খেতে আর চোখে অন্যদিকে তাকালুই সে। একটা সময় মাথায় খুন চেপে বসলো। অনির্বাণের চোখে চশমা খুলে নিজের টি শার্টের গলায় ঝুলিয়ে বলল, ওদিকে কি হচ্ছে কিছু দেখছো না? ক্লিয়ার? অনির্বাণ কড়া আদেশের স্বরে বলল। খামোখা তর্কে যাস না। প্রাণেশা এই আদেশ কানেও নিল না। অনির্বাণের নাকের ডগায় টান দিয়ে বলল, তোমার বউয়ের মাথা ভরা দুষ্টুমি আমার ব্যক্তিগত সম্পদের দিকে নজর দিচ্ছে। এত সহজে ওই বেটিকে আমি ছেড়ে দিব ভাবছো? দূরের জিনিস ব্লার দেখে অনির্বাণ। এর জন্যই চালাকি করে চশমা খুলে নিজের কাছে নিয়ে এলো প্রাণেশা। এরপর 1 পা 2 পা করে সেই মেয়েটির সামনে এসে দাঁড়ালো। আঙুল নাড়িয়ে বলল, হাই, আমি প্রাণেশা আমরিন। আপনি? মেয়েটা বলল, আমি ডেইজি। ও নাইস নেম। কোথা থেকে এসেছেন? আমি লন্ডনে থাকি, দেশে ঘুরতে আসছি। এইখানে আমার দাদা বাড়ি। গুড, ভেরি গুড। ক্যান আই সিট হেয়ার? পাশের চেয়ার দেখিয়ে বলল প্রাণেশা। ডেইজি হেসে বলল, ইয়েস অফকোর্স। চেয়ারে বসে ডেইজির সাজ পোশাক ভালো মতো দেখলো প্রাণেশা। এমন পোশাক পরেছে উরু পর্যন্ত দেখা যাচ্ছে। বুকের দিকটা যথেষ্ট খোলামেলা। শরীর দেখিয়েই পুরুষদের নজর কাড়তে চাইছে। মেয়েটির উদ্দেশ্য বুঝতে দেরি হলো না বিধায় টেবিলে কনুই ঠেকিয়ে অনির্বাণের দিকে আঙুল তাক করে বলল, ওই ছেলেটা সুন্দর না? ডেইজি বলল, ইয়াপ, হ্যান্ডসাম, রাফ অ্যান্ড টাফ, লুকিং গর্জিয়াস টাইপ। আমার একটা সমস্যা কি জানেন? কিসের সমস্যা? প্রাণেশা ঠাট্টা তামাশা বাদ দিয়ে সিরিয়াস হয়ে বলল, যা কিছু আমার সেটার ভাগ আমি কাউকে দিই না। বৈধ দৃষ্টিতে না, অবৈধভাবে তো একদমই না। মানে কি? মানে হচ্ছে ওই পুরুষটা আমার বৈধ পুরুষ, আর আমার বৈধ পুরুষের দিকে অবৈধ দৃষ্টি নিয়ে যে নারী তাকাবে তার চোখ দুটো আমি টেনে ছিঁড়ে ফেলবো। আপনি বাহিরের মানুষ বলে সম্মানের সাথে কথাটা বললাম, নয়তো এতক্ষণে আপনার ঠোঁট আমি সেলাই করে দিতাম। ডার্টি মাইন্ডেড পিপল। ডেইজির হতবাক দৃষ্টিকে আরো অবাক করে দিয়ে তার গালে আলতো চাপড় মেরে সেখান থেকে চলে গেল প্রাণেশা। চশমাটা টি শার্ট থেকে খুলে অনির্বাণের চোখে পরিয়ে দিয়ে খাবারের বিল মিটিয়ে আঙুলের ভাঁজে আঙুল আটকে বলল, চলো যাই। অনির্বাণ রীতিমতো শখ খেল প্রাণেশার এই আচরণে। সামনে থাকা রমণীর অবাক করা দৃষ্টি দেখে গা কাঁপিয়ে হেসে উঠল সে। রেস্টুরেন্টের সীমানা পেরিয়ে গাড়িতে এসে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে গাড়ির সিটে বসে প্রাণেশা বলল, ওই নির্লজ্জ মেয়েটাকে দেখেছো কেমন করে তাকাচ্ছিল? গা কাঁপানো হাসি থামিয়ে গাড়ি স্টার্ট দিয়ে অনির্বাণ বলল, তো তুমি ওই মেয়েটাকে দু একটা কথা শোনালেই পারতে।
নাকি ওই মেয়েটার লোলুপ দৃষ্টি তোমার ভালো লাগছিল বলে বকা দিতে পারোনি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রাণেশা ঠোঁটের উপর আঙুল রেখে চুপ করিয়ে দিয়ে অনির্বাণকে বলল, মিচের সন্দেহকে মনে জায়গা দিস না প্রাণ। ওই মেয়েটার ড্রেস আপ দেখে আমি সামনে যাইনি, দেখছিলি তো কি ছিল পরনে। বুদ্ধিমতী বলেই এই ইঙ্গিতটা বুঝে নিল প্রাণেশা, কিন্তু তার মনের জ্বালা মিটল না। কতটা নোংরা মানসিকতার হলে পাবলিক প্লেসে এসে এরকম একটা বিচ্ছিরিজনক কাহিনী করে। ভেতরে গলিয়ে বমি এসে যাচ্ছিল তার। একাধারে বকতে বকতে সে যখন অস্থির হয়ে যাচ্ছিল, অনির্বাণ তাকে প্রশ্ন করলো। প্রাণ, আর ইউ ফিলিং জেলাস? প্রশ্নটা করতে দেরি, অথচ অনির্বাণের বুকের উপরে জাপটে পড়তে দেরি হলো না প্রাণেশার। দু হাতে গলা পেঁচিয়ে ধরে মেজাজের ওঠানামাকে সামনে নিয়ে বলল, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে আর কারোর সাথে শেয়ার করতে পারবো না। এটা দৃষ্টি ও আচরণ কোনো কিছুকেই স্বাভাবিক ভাবতে পারছি না। অনির্বাণ তাকে একটু সহজ করতে মাথায় হাত বুলিয়ে বলল, রিল্যাক্স প্রাণ, এটুকু নিয়ে তো হাইপার হওয়ার কিচ্ছু নেই। রাস্তাঘাটে এমন কিছু মেয়ে থাকেই যারা চলতি পথে পুরুষদের অস্বস্তির কারণ হয়। এইরকম সিচুয়েশনে শুধু যে মেয়েরা বিব্রত হয় তা নয়, ছেলেরাও যথেষ্ট বিব্রত হয়। প্রাণেশা একটু সহজ হয়ে নিজের সিটে সোজা হয়ে বসল, মুচকি হাসলোও একটু। মেয়েটার এই কাণ্ডে ভয়ানক রকমের রাগ হয়েছিল তার। ইচ্ছে করছিল ওখানে দাঁড়িয়েই ইচ্ছা মতো কয়েকটা দিয়ে আসুক, কিন্তু পারল না। মেয়ে বলেই পারল না। রাগ ও মেজাজের সবসময় দেখানো যায় না, তবে যেটুকু বলেছে সেটুকুই বা কম কিসের। ভাবতে গিয়ে নিজের মধ্যকার পরিবর্তন টের পেল প্রাণেশা। তাতেই ঠোঁটের হাসি বিস্তৃত হলো। অনির্বাণ সেই হাসি দেখে মনের কথা স্পষ্টভাবে জানতে চাওয়ার চেষ্টায় বলল, তাহলে তুই স্বীকার করছিস তুই আমার বউ, আমাদের মাঝখানে আর কেউ আসবে না, তাই তো? সিটে হেলান দিয়ে দু হাতে মুখ ঢেকে ফেললো প্রাণেশা। এত লজ্জা লাগছে তার, কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। তবুও ঢেকে রাখা হাতের ফাঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, না, আমি তোমার বউ না। তোমার বউ হতে আমার ভারী বয়েই গেছে। মেহেরপুর থেকে ওরা যখন ঢাকায় এলো তখন রাত 9:30। একটানা অনেকক্ষণ ধরে ড্রাইভ করাতে যথেষ্ট ক্লান্ত অনির্বাণ। প্রথমে গাড়িটা অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে একপাশে পার্কিংয়ে রেখে ব্যাগপত্র বের করে দুটো লাগেজ প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে তাকে লিফটের সামনে দাঁড় করিয়ে রাখলো। এরপর গাড়ি গ্যারেজে রেখে বাকি লাগেজ ও ছোট পার্স সহ সমস্ত ব্যাগপত্র হাতে ও পিঠে তুলে নিয়ে লিফটে পা রেখে সুইচ টেপে দিল। 6 তলায় আসতে বেশি সময় লাগলো না। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে চাবি বের করে লক খুলে ডোর মেলে দিয়ে বলল, একদম ছোট্ট সাদামাটা একটা ঘর, থাকতে পারবি? প্রাণেশা উত্তর না দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইল। অনির্বাণ তাকে ওখানেই দাঁড় করিয়ে রেখে সবগুলো লাগেজ ভেতরে ঢুকিয়ে দৌড়ের ওপরে রান্নাঘরে গেল। প্রাণেশা দূর থেকে বলল, আশ্চর্য, এতক্ষণ জার্নি করে এলাম, কোথায় একটু বিশ্রাম নিতে দেবে তা না করে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছো। এটা কি ধরনের নিষ্ঠুরতা? 2 মিনিটের মধ্যে ছুটে এলো অনির্বাণ। হাতে ট্রে, তাতে 1 গ্লাস জুস, ছোট্ট পিরিচে 4টে মিষ্টি। সোজা প্রাণেশার সামনে দাঁড়িয়ে জুসের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, বধূবরণ করছি। প্রাণেশা তাজ্জব বনে গেল। বধূবরণ? তুমি? হ্যাঁ আমি। আমার ঘরে আর কেউ নেই, তাই আমার বউকে আমি সসম্মানে বরণ করে ঘরে তুলছি। নে ঝটপট জুস খা, এরপর অল্প একটু মিষ্টি মুখ করবি। হাতের ঠেলায় সব দূরে সরিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করতে চাইল প্রাণেশা। তার ভীষণ ক্লান্ত লাগছে, প্রচণ্ড ঘুম ধরেছে। শান্তির একটা ঘুম না হলে চলছেই না, কিন্তু কে বুঝে কার কথা। ঠেলে ঠেলেও লাভ হলো না। পালোয়ানের শরীর নিয়ে অনির্বাণ তার পথ আটকে বলল, এমন করছিস কেন? নতুন বউ না তুই? নতুন বউকে বরণ করে ঘরে তুলতে হয়, এটাই নিয়ম। এ নিয়মের অবহেলা করা যাবে না। গুল্লি মারি তোমার এসব নিয়মে। গুল্লি পরে মার, আগে অল্প একটু মুখে দে প্লিজ প্রাণ। আমার গুলুমুলু নাদুস নুদুস দুষ্টু মিষ্টি বউ না তুই? সব সময় এত ঘাটতেরামি করতে হয় না তো জান। এ কেমন বধূবরণ বুঝল না প্রাণেশা নিজেও। কোনো স্বামী তার বউকে বরণ করে ঘরে তুলে, তাও বিয়ের 2 সপ্তাহ পর। মেজাজ খারাপ হলেও অনির্বাণের এই পাগলামি সহ্য করে নিল। প্রথমে অল্প একটু জুস মুখে দিল, এরপর কাঁটা চামচের সাহায্যে খুব সামান্য মিষ্টি।
এইটুকু খাইয়ে অনির্বাণ তাকে ইশারায় ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে বলল, ওয়েলকাম মিসেস অনির্বাণ সৈকত, ওয়েলকাম টু ইয়োর হোম। এরপর আবার ছুটে গেল ডাইনিংয়ে। ট্রে রেখে রুম থেকে খুঁজে খুঁজে হাত পাখা নিয়ে এলো। যদিও এটার প্রয়োজন হয় না, তবুও নিজের ঘরে দুটো হাত পাখা কিনে রেখেছিল সে। প্রাণেশা সবে ডোর বন্ধ করে ড্রয়িং রুমের সোফায় বসেছিল, তখনই অনির্বাণ হাতে থাকা হাত পাখা দিয়ে উড়াধুরা বাতাস শুরু করলো। বিড়বিড় করে বলল, প্রাণের মাথা ঠান্ডা হোক, বরফ শীতল মেজাজ হোক, সব শয়তানি বদবুদ্ধি তিরিং তিরিং মাথা থেকে বের হয়ে যাক। হে আল্লাহ, আমার বউয়ের মন মেজাজকে সব সময় ফ্রিজের বরফের মতোই ঠান্ডা রেখো। কুবুদ্ধি, কুটনামি, রাগারাগি, ঝগড়াঝাটি সব কিছু থেকে তাকে দূরে সরিয়ে রেখো। আর আমাকে এই ঘাটতারা মেয়েটাকে সামলানোর মতো প্রচুর ধৈর্য শক্তি দিও। পাশাপাশি রোজ 100টা চুমুর মাধ্যমে ঠোঁটে স্কচটেপ মারার সুযোগ করে দিও, যেন ওর বেয়াদবি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে ওকে শাসন করতে পারি। সবশেষে তোমার অশেষ মেহেরবানির মাধ্যমে আমার বউটাকে একগাদা আন্ডা বাচ্চার মা হওয়ার সুযোগ করে দিও। আমিন। দোয়া শেষ করে তড়িঘড়ি প্রাণেশাকে বলল। আমিন বল, নয়তো দোয়া কবুল হবে না। প্রাণেশা হতবাক দৃষ্টি নিয়ে বলল, এটা দোয়া? হ্যাঁ দোয়া। কেন, খারাপ কিছু বলেছি? জোরে সোরে নিঃশ্বাস নিয়ে হাতের ধাক্কায় অনির্বাণকে সোফায় ফেলে দিয়ে দুদিকে দুটা পা ছড়িয়ে দিয়ে তার গলা টিপে ধরল প্রাণেশা। খুনি দৃষ্টিতে মেলে বলল, আমার মাথায় শয়তানি, কুটনামি, কুবুদ্ধিতে ভরা। আমি রাগারাগি করি, ঝগড়াঝাটি করি, ঘাড়তাড়ামি করি। আর তুমি কি করো? হাত পা গুটিয়ে বসে থাকো। আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়াকে করে। অকারণ বউ বলে বলে জ্বালায় কে? আর কি বললে? চুমু, আন্ডা বাচ্চা খুব শখ না? বাচ্চার বাবা হওয়ার খুব শখ না? যেভাবে গলা টিপে ধরেছে প্রাণেশা, সেভাবেই প্রাণেশার হাতের উপর নিজের দুটো হাত রাখলো অনির্বাণ। সরিয়ে নেওয়ার চেষ্টা না করে একইভাবে চেপে রেখে দুষ্টুমি করে বলল, হবে না কেন? বিয়ে করেছি, বউ এনেছি, ঘর সংসার শুরু করব, আন্ডা বাচ্চা তো দরকারি। ওসব ছাড়া কি সংসার পরিপূর্ণ হয়? এই কথা শুনে প্রাণেশা আরো জোরে গলা টিপে ধরতে গেল। অনির্বাণ হাত আটকে বলল, এখনই মারিস না, এত তাড়াতাড়ি মরতে চাই না প্রাণ। তোর হাত ধরে বৃদ্ধ হতে চাই। শুধু একগাদা আন্ডা বাচ্চা কেন, আমি তো একগাদা নাতি নাতনিও চাই। বউকে নিয়ে, আন্ডা বাচ্চা নিয়ে, নাতি নাতনিদের নিয়ে আমার তো শখ আহ্লাদের শেষ নেই রে প্রাণ। এসব পূরণ না করে এত অল্প বয়সে মৃত্যুকে গ্রহণ করি কি করে বল? হঠাৎ করেই প্রাণেশার মনটা খারাপ হয়ে গেল। সে হাত ছড়িয়ে এনে ঝটপট সোফা ছেড়ে নেমে যেতে চাইল। অনির্বাণ তার হাত ধরে আটকে ওখানেই দাঁড় করালো। এরপর নিজে সোজা হয়ে বসে হাতের টানে প্রাণেশাকে হাঁটুর উপর বসিয়ে দু হাতে কোমর পেঁচিয়ে ধরে বুকে মাথা রেখে বলল, রাগ করলি? দুদিকে মাথা নেড়ে প্রাণেশা বলল, তাহলে দূরে যাচ্ছিস কেন? ফ্রেশ হওয়ার দরকার। খিদে লাগেনি তোমার? রান্না বান্না কিছু কি আছে ফ্রিজে? কি খাবে? অনির্বাণ মুচকি হেসে ঠোঁটের স্পর্শ দাবিয়ে দিল স্ত্রীর গলায়। ফিসফিসিয়ে বলল, টেনশনের কিছু নেই, কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কল করলে ডিনার নিয়ে আসবে। ও, তোমার বুয়া আসে না? সকালে আসবে, আজকে তার ছুটি ছিল। সে কি রান্না বান্না করে? হ্যাঁ, সব করে। আমি তো রান্না বান্না কিছু পারি না করতে। তোকে কিছু করতে হবে না প্রাণ, তুই শুধু 24 ঘন্টা আমাকে ভালোবাসবি। হ্যাঁ, প্রেমের দোকান দিয়ে বসেছি, 24 ঘন্টা সার্ভিস দিব। স্বামীকে শুধু 24 ঘন্টা কেন, দিনে 48 ঘন্টাও সার্ভিস দেওয়া যায়। 48 ঘন্টায় দিন? ডাবল সার্ভিস দিবি। এই জন্যই বললাম, একদিনে যতটা ভাব ভালোবাসা হয়, ডাবল সার্ভিসে তার দ্বিগুণ হবে। দ্বিগুণ ভালোবাসা দিয়ে 48 ঘন্টার ভালোবাসা 24 ঘন্টাতেই পুষিয়ে দিবি। প্রাণেশার মনে হলো অনির্বাণ আস্তে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তাকে এই অবধি আটকে দিতে সে ছটফটিয়ে উঠে বলল, ফ্রেশ হও, কিছু খাও। টায়ার্ড না তুমি? হুম, এত নড়াচড়া করিস না, চুপ করে বস। আমি কি তোকে বিরক্ত করছি? শুধু একটু আদর করছি। আদর করতে না দিলে আন্ডা বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করব? লজ্জায় সারা শরীর কেঁপে উঠল প্রাণেশার। ধুম করে কিল বসালো অনির্বাণের পিঠে। বলল, তোমার মুখে সত্যি সত্যি স্কচটেপ দেওয়া উচিত। ব্যথা পেয়ে অস্পষ্ট স্বরে শব্দ তুলে
পিঠে একটু হাত বুলিয়ে প্রাণেশাকে আরও চেপে ধরে অনির্বাণ বলল, হাত দুটো বেঁধে রেখে দেবো প্রাণ, একদম শয়তানি করবি না। তোর সমস্যাটা কি? আমি আমার বউকে আদর করছি, তুই এত খেপছিস কেন ভূতনি? কোথা থেকে কোন দিক ঘোরায় ভেবে পায় না প্রাণেশা। হার মেনে নিয়ে শান্ত স্বরে বলল, এখন ফ্রেশ হও, খাবার অর্ডার দাও। আমার কিন্তু সত্যিই খুব খিদে পেয়েছে, না খেলে ঘুম হবে না। প্লিজ একটা কিছু করো। প্রাণেশার লজ্জা, অস্বস্তি ও অনিচ্ছা সব কিছুই বুঝতে পারল অনির্বাণ। সে চাইছিল মেয়েটা একটু সহজ হোক, বাড়ির সবার সাথে এই দূরত্ব খুব সহজে মেনে নিয়ে সম্পর্কটাকে সহজেই গ্রহণ করে নিক, তাই একটু জ্বালাচ্ছিল। এখন খিদের কথা শুনে হাত ঢিলে করে দু হাত মুঠিবন্দি করে মুচকি হেসে বলল, মন খারাপ করিস না। তুই মন খারাপ করে থাকলে আমার নিজেরও খারাপ লাগবে। মনে হবে তোকে ইচ্ছের বিরুদ্ধে ফোর্স করে এখানে টেনে এনেছি। প্রাণ, আমাদের সম্পর্কটা কেবলই দায়বদ্ধতা না হোক প্লিজ। আমি চাই সম্পর্ক ও মানুষটাকে তুই পর্যাপ্ত মূল্য দিতে শিখ। বিয়ে ও স্বামী স্ত্রীর সম্পর্কটা নিছকই কোনো ছেলে খেলা নয়। চাইলেই এই সম্পর্ক গড়া যায় না, আবার ভাঙা যায় না। তুই যতক্ষণ না সব কিছু মন থেকে গ্রহণ করতে পারবি, ততক্ষণ আমি তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করব না। প্রমিস। এখানে যথেষ্ট স্পেস তুই পাবি, সব কিছু তুই তোর নিজের মতো করে গুছিয়ে নিতে পারিস। আয়, আমি তোর রুম দেখিয়ে দিচ্ছি। প্রাণেশা রুম দেখছিল। রুমগুলো খুবই ছোট ছোট, একজন মানুষ অনায়াসে এখানে হাত পা ছড়িয়ে থাকতে পারে। সে ফার্নিচারগুলো দেখতে দেখতে বলল, একা মানুষের এত ফার্নিচার লাগে? লাগেজগুলো ভেতরে এনে অনির্বাণ বলল, আরে না, আগে ছিল না, এগুলো গতকালকে এনেছি। এরপর হেঁটে হেঁটে বুকশেলফ, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, কেবিনেট সব দেখিয়ে বলল, তোর সব প্রয়োজনীয় জিনিস এখানে সাজিয়ে নিবি। তুই সাজাতে পারবি তো? না পারলে অসুবিধা নেই, আমি হেল্প করব। এখন ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে, আমি খাবার অর্ডার দিচ্ছি। লাগেজের চাবি অনির্বাণের প্যান্টের পকেটেই ছিল। সেটা বের করে প্রাণেশার হাতে দিতেই প্রাণেশা বলল, সব সময় ইয়ার্কি না? তুমি ইচ্ছে করেই আমাকে বিপদে ফেলেছো, যেন ননস্টপ ঝগড়া করতে পারো। অনির্বাণ হাত বাড়িয়ে প্রাণেশার চুলগুলো এলোমেলো করে বলল, তোর সাথে ইয়ার্কি না মারলে, ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না রে প্রাণ। হয়েছে, আর ঢং করতে হবে না, যাও। অনির্বাণ সরে এলে ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিতে বিছানায় বসলো প্রাণেশা। ফোন বের করে রূপকথার নম্বরে ভিডিও কল দিল। রিসিভ হতেই এক গাদা ভাই বোনের কিচিরমিচির শুনতে পেল সে। সবাই তার ফোনের অপেক্ষায় ছিল। সবার সাথে অল্প স্বল্প কথা বলল। এরপর মা চাচিদের সাথে কথা বলে মনের ভার হালকা এলে একটু স্বস্তি পেল। লাগেজের লক খুলে কালো রঙের একটা টি শার্ট ও সি গ্রিনের ট্রাউজার বের করে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। তার এত সব ব্যস্ততার ভিড়ে অনির্বাণ খাবার অর্ডার দিয়ে সেই খাবার টেবিলে সাজিয়ে প্রাণেশাকে ডাকলো। গোসল সেরে ডাইনিংয়ে এসে সব প্রস্তুত দেখে একগাল হেসে প্রাণেশা বলল, সোনায় বাঁধানো কপাল আমার, এমন বর কয়জনের কপালে জোটে? নির্বাণও একইভাবে হেসে বলল, আমি তো এসব তোর জন্য করছি না, আমার বউয়ের জন্য করছি। আমার বউ তো আমার জান, প্রাণ, হার্ট, কিডনি, ফুসফুস, লিভার, কত কিছু, তাই তার জন্য আমি সব করতে পারি। প্রাণেশা মুখ ভেঙচিয়ে চেয়ারে বসে গাল মুখ ফুলিয়ে বলল, বউ পাগল লোক। খাওয়ার সময় আর কোনো ঝগড়াঝাটির দিকে গেল না কেউ। দুজনেই চুপচাপ খেলো। অনির্বাণের খাওয়া শেষ হওয়া মাত্রই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তার প্রাণপ্রিয় বন্ধু আরিফের নাম্বার দেখে রিসিভ করে কথা বলতে বলতে রুমে চলে গেল। আরিফ তার বিজনেস পার্টনার। পড়াশোনা শেষ করে যখন একটা কোম্পানিতে অটোমোটিভ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি জীবনে শুরু করেছিল, সেই চাকরিতে পোষায়নি বলে নিজ চেষ্টা ও দক্ষতায় দুই বন্ধু মিলে নিজেরাই একটা কিছু করতে চাইছিল। লক্ষ্যে পৌঁছাবার জন্য বাড়ি থেকে ঢাকায় এসে গাড়ি নিয়ে রংঢং শুরু হলো অনির্বাণের। এখন তো সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার, যে নিমিষেই ভাঙাচোরা গাড়িকে ঠিকঠাক করে ফেলতে পারে। নিজের বুদ্ধি ও মেধা দিয়ে অত্যাধুনিক ডিজাইন ও সৌন্দর্য দিয়ে গাড়ির বেশভূষা পাল্টে দিতেও ওস্তাদ। বর্তমানে তার এই কর্মক্ষেত্রে তার বন্ধুর পাশাপাশি আরও অনেক বেকার তরুণীরা কাজ করে রুজি রোজগার করছে। নিজের এই দক্ষতা দিয়ে কিছু করা, কিছু বেকার মানুষের হাতে কর্ম তুলে দেওয়ার মাধ্যমেই
তৃপ্তি ও শান্তি খুঁজে পাচ্ছে অনির্বাণ। সে যখন দরকারি আলাপে ব্যস্ত ছিল, প্রাণেশা এরই মধ্যে সম্পূর্ণ ডাইনিং পরিষ্কার করে নিল। বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে 2 কাপ কফি করতে চাইলো। এটা বদ অভ্যাস বই কিছু না। ঘুমের আগে কেউ কিভাবে মগ ভরে চা কফি খায়, কিন্তু তাদের দুজনেরই এই বদ অভ্যাস আছে। যেহেতু অনির্বাণ ব্যস্ত, তাই প্রাণেশা ভাবলো নিজেই কাজটা করে নেবে। সেই চেষ্টাতেই রান্নাঘরে এসে গ্যাস অন করে চুলায় পানির পাতিল বসিয়ে কাছে পাশে কফির বয়াম খুঁজছিল। হাতের নাগালে কিছুই ছিল না। যা কিছু প্রয়োজনীয় মশলাপাতি সব উপরের ক্যাবিনেটে সাজানো। তবুও হাত লম্বা করে ওপর থেকে কফির বয়াম আনার চেষ্টা করলো। ব্যর্থ হলেও হাল ছাড়লো না। উকি দিয়ে আঙুলের ঠেলায় যখন একটু একটু করে বয়ামটা নাগালের মধ্যে আনলো, পিছন থেকে অনির্বাণ বলল, ও মা, আমার বউ রান্নাঘরে কি রান্না করছে দেখি দেখি। আচমকা আওয়াজে সামান্য ভয় পেল প্রাণেশা। বয়াম হাতে নিয়ে গিয়ে পা স্লিপ খেলো। উল্টে না পড়লেও শক্ত মেঝেতে লেগে পায়ের আঙুল যথেষ্ট ব্যথা পেল। বলল, হয়েছে, সরো, আর দেখতে হবে না। 5 মিনিট সময় দাও, দেখবে আমি তোমাকে স্পেশাল কফি খাওয়াবো। অনির্বাণ চেহারায় বিস্ময় ধরে রেখে বলল, স্পেশাল কফি গিলতে পারবো তো? লেগ পুল করছো? একদমই না। তাহলে চুপচাপ দেখো। অনির্বাণ ওখানেই দাঁড়িয়ে রইল। প্রাণেশার কাজকর্ম দেখে তার প্রচণ্ড হাসি পাচ্ছিল। তবে রান্না করতে না জানলেও তার এই চেষ্টাটা উপভোগ্য ছিল। সবশেষে গরম গরম কফি তৈরি করে 1 কাপ তার দিকে বাড়িয়ে দিয়ে প্রাণেশা বলল, বাড়িতে কাজ করার প্রয়োজন পড়তো না, তাই শেখা হয়নি। এতগুলো মানুষ, আমি কি কাজ করব? এই কারণে এখনো রান্নাঘরের ধারে কাছেও যায়নি। তাই বলে 1 কাপ কফি বানাতে পারবো না? এতটাও অকর্মা নই যতটা তোমরা ভাবো। চমৎকার করে হেসে কফির কাপ হাতে নিয়ে তাতে চুমুক দিল অনির্বাণ। প্রশংসাসূচক বাক্য আওড়ালো। আসলেই তো, কে বলে আমার বউ অকর্মা? আমার বউ যে কত গুণী সেটা একদিন সবাই জানবে। শুধু ধৈর্য ও মনের জোর নিয়ে শেষ পর্যন্ত তোকে লড়তে হবে প্রাণ। কফি হাতে নিয়েই নিজের রুমে চলে গেল অনির্বাণ। ল্যাপটপ মেলে গুরুত্বপূর্ণ একটা মেইলে চোখ বুলালো। প্রাণেশাও রুমে এসে কফি খেতে খেতে বুকশেলফ গুছিয়ে নিল। যতক্ষণ ঘুম না আসছে ঘরের টুকিটাকি কাজগুলো করছিল সে। একটা সময় জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি পড়ল। পাশের বিল্ডিংয়ে বিয়ের তোড়জোড় চলছে। ডিজে গান বাজিয়ে একদল কিশোর কিশোরী ছাদে এসে নাচছে। পর্দা সরিয়ে বেশ কিছুক্ষণ সবার এই নাচানাচি দেখলো প্রাণেশা। সময় কত হলো খেয়াল করলো না। সময়ের সাথে সাথে চারপাশের আলো নিভে গেল। গান বন্ধ করে কিশোর কিশোরীও চলে গেল। চারদিক কেমন শুনশান ও ভীষণ শান্ত মনে হলো। ভাই বোন নিয়ে জীবনটাকে হেসে খেলে হই হুল্লোড় করে কাটিয়ে দেওয়া মেয়েটা হঠাৎ আবিষ্কার করলো এই শহরে সে প্রচণ্ড একা। চেনা মানুষ, চেনা পরিবেশ কিছুই নেই। এসব ভাবতে গিয়ে খুব জোর কান্না পেল। জানালায় মাথা ঠেকিয়ে বাড়ির সবার কথা মনে করে অনেকক্ষণ নীরব কান্নায় গাল ভাসালো। কান্না থামলে নিজেকে মানিয়ে বুঝিয়ে জোরপূর্বক ঘুমানোর চেষ্টায় বিছানায় পিঠ ঠেকালো। তাতেও ঘুম এলো না। উল্টে দুঃস্বপ্নেরা ভিড় জমালো চোখে। আবারও উঠে বসলো। রুমের ভেতর পায়চারি করতে করতে ঘড়িতে চোখ দিয়ে দেখলো রাত 3টা। রুমের দরজা খুলে শব্দহীন পায়ে বেরিয়ে এসে অনির্বাণের রুমের দিকে উকি মেরে দেখলো তখনও একইভাবে কাজ করছে। তাকে উকি ঝুঁকি মারতে দেখে অনির্বাণ বলল, ঘুমাসনি? প্রাণেশা দুদিকে মাথা নেড়ে বলল, ঘুম আসছে না। নতুন জায়গায় ঘুম না হওয়াটা স্বাভাবিক। প্রাণেশার অসুবিধা বুঝতে পেরে অনির্বাণ বলল, এখানে আয়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শুধু ঘুম আসছিল না এটা নয়, অকারণ দুশ্চিন্তা ও দুঃস্বপ্ন তার স্বস্তি কেড়ে নিচ্ছিল। একা ঘুমাতে ভয় হচ্ছিল, আবার জায়গায় মানিয়ে নিতেও অসুবিধা হচ্ছিল। ডাক শুনে ধীর স্বস্তির পায়ে হেঁটে হেঁটে সামনে এসে বলল, তোমার অসুবিধা হবে না তো? অনির্বাণ ল্যাপটপ বন্ধ করে চোখের চশমাও খুলে রাখলো। রুমের দরজা আটকে লাইট অফ করে একপাশে প্রাণেশাকে ঘুমানোর জন্য যথেষ্ট স্পেস দিয়ে অন্য পাশ নিয়ে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে প্রাণেশার মাথার চুলের ফাঁকে আঙুল নেড়ে চেড়ে বলল, খুব হবে, তোকে আদর না করে ঘুমাতে হবে, অসুবিধা না হয়ে পারে? ঠিক সারাক্ষণ এসব কি কথা বলো?
তোমার লজ্জা করে না? আমি এত লজ্জা দেখিয়ে কি করব? খাবো নাকি মাথায় দেব? লজ্জা তো তোর হওয়া উচিত। বিবাহিত পুরুষটাকে দূরে দূরে রেখে শাস্তি দিচ্ছিস। চট করে অনির্বাণের ঠোঁটের উপর আঙুল রেখে কিছু একটা ভাবলো প্রাণেশা, তারপর বলল,